নমস্কার। হ্যালো সবাইকে নমস্কার। গুড আফটারনুন। আমি আমাদের ফেসবুক লাইভে হাজির হলাম। আজকের আমাদের আলোচনার বিষয় হলো ওভারিয়ান সিস্টের রকমফের। এবার শুরু করার সময় প্রথমেই যেটা বলি যে আচ্ছা, সবাইকে গুড আফটারনুন। অনেকে হ্যালো গুড আফটারনুন বলছেন। হাই, হ্যালো, গুড আফটারনুন, নমস্কার সবাইকে। শুরু করার প্রথমেই যেটা বলি যে সবার খুব গন্ডগোল হয়ে যায় এই আইডিয়াটা নিয়ে যে সিস্ট ব্যাপারটা কী। মানে অনেকেই কোনো সলিড টিউমারকেও এসে সিস্ট হিসেবে ভাবেন, সেটা নয়। আর সিস্ট ব্যাপারটা কি আগে না বোঝা গেলে কিন্তু কি বা ওভারিয়ান সিস্ট বা যে কোনো জায়গায় আমাদের শরীরে যদি কোথাও সিস্ট হয়, তো সিস্ট ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে সিস্ট একটা ঠিক বেলুনের মতন জিনিস, মানে যার মধ্যে লিকুইড বা তরল পদার্থ থাকবে। একটা সলিড টিউমারকে কখনো সিস্ট বলা হবে না। ঠিক একটা বেলুনের মধ্যে যেমন একটা বাইরে কোটিং থাকে এবং ভেতরে একটা তরল পদার্থ থাকে, সেটা যে কোনো সিক্রিশন হতে পারে, সেটা ব্লাডও হতে পারে। ব্লাড হলে সেটাকে হেমোরেজিক সিস্ট বলা হবে। তো এই হচ্ছে সিস্টের বেসিক ডেফিনেশন, যে সিস্ট হচ্ছে একটি লিকুইড ভর্তি করা থলির মতন স্ট্রাকচার বা বেলুনের মতন স্ট্রাকচার। এইরকম স্ট্রাকচার যখন ওভারিতে হয় তখন তাকে বলে ওভারিয়ান সিস্ট। এবার এই ওভারি মানে ডিম্বাশয়, আপনারা সবাই জানেন। এবার সবাই এই ওভারিয়ান সিস্টকে এক গতে ফেলে দেন আর কি। সবাই ভাবেন ওভারিয়ান সিস্ট মানেই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, আর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ মানেই ওভারিতে সিস্ট। কিন্তু এই যদি এটা বুঝে না থাকেন, আজকে যে ডেফিনেশনটা আমি বললাম সিস্টের, যে সিস্ট মানে একটা জল ভরা থলি। তো একটা যে কোনো ওভারিতে যদি একটা জল ভরা বা যে কোনো লিকুইড বা তরল পদার্থ ভরা জিনিস থাকে, তাহলে সেটাকে সিস্ট বলা যেতে পারে। কিন্তু ওভারির সিস্টের, এই যে আজকের যে টপিকটা কেন রেখেছি, ওভারিয়ান সিস্টের রকমফের, মানে বহু রকমের সিস্ট হয় ওভারিতে। যেমন কিছু সিস্ট সবকটার চিকিৎসাও লাগে না, আবার কিছুর মেডিসিন দিয়ে চিকিৎসা হয়, আর কিছুর চিকিৎসার জন্য সার্জারি লাগে। এবার কিছু কিছু সিস্ট আছে যেগুলোকে ওভারিতে বলা হয় ফাংশনাল সিস্ট। যেমন অনেক সময় দেখবেন আলট্রাসোনোগ্রাফি করে ধরা পড়লো একটা ফলিকুলার সিস্ট, বা লেখে ফাংশনাল সিস্ট, বা লেখে কর্পাস লুটিয়াম সিস্ট। এগুলো কিন্তু কোনো টিউমারও না, কোনো ক্যান্সারও না, এগুলো পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজও নয়। এগুলো হচ্ছে ফাংশনাল সিস্ট। ফাংশনাল সিস্ট মানে কি না, ওভারি তো ডিম্বাশয়। এবার ওভারির কাজটা কি? অ্যাকচুয়ালি তো ডিম্বাশয়ের কাজ কি, যে তার মধ্যেই ওভুলেশনটা হয় বা ডিম ফোটে, তাই তো? এবার এই ডিম ফোটে বলে ওভারির ফাংশনটাই এই ডিম ফোটার জন্য একটা কর্পাস লুটিয়াম বলে একটা জিনিস তৈরি হয়। সেই কর্পাস লুটিয়ামটা যদি একটা সিস্ট ফর্ম করে, তো সেটাকে বলা হয় কর্পাস লুটিয়াম সিস্ট। বা ওভারিতে যে ছোটো ছোটো ফলিকল আছে যেখান থেকে ডিমগুলো বেরোয়, সেই ফলিকল থেকে যদি কোনো সিস্ট হয়, তাকে বলা হয় ফলিকুলার সিস্ট। এই সব সিস্ট মানে ফলিকুলার সিস্ট বা কর্পাস লুটিয়াম সিস্ট, এগুলোর কোনো চিকিৎসা লাগে না। এগুলো আলট্রাসোনোগ্রাফিতে এলে আমরা ম্যাক্সিমাম বলি 3 থেকে 6 মাস পর আরেকটা আলট্রাসোনোগ্রাফি করুন, দেখা যায় সেটাও হয়তো চলে গেছে। কারণ এগুলো ফাংশনাল সিস্ট মানে ওভারি ফাংশন করছে, তার কর্মজনিত কিছু সিস্ট। আচ্ছা, কিছু কিছু কোয়েশ্চেন আসতে শুরু করেছে। আই হ্যাভ পিসিওডি, ইজ ইট কিউরেবল ম্যাডাম? না, পিসিওডি ঠিক কিউরেবল জিনিস নয়। ইটস আ লাইফ লং ডিজিজ, যে জন্য লাইফস্টাইল মডিফিকেশন দরকার হয়। আর আমি আসছি পিসিওডি নিয়ে অল্প আলোচনা করব। পিসিওডি নিয়ে আমি বড় লাইভ করেছি, দেখবেন এই পেজেই আছে, বা আমার ইউটিউবে গিয়ে দেখলেও দেখবেন 2-3টে ভিডিও আছে পিসিওডি নিয়ে। এবার তো এই ফাংশনাল সিস্ট হলে, ফলিকুলার সিস্ট, ফাংশনাল সিস্ট বা কর্পাস লুটিয়াম সিস্ট, এগুলো হলে কিছুই করতে হয় না, জাস্ট ফলো আপ করতে হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হয়তো এই সিস্টগুলো 3 থেকে 6 মাসের মধ্যে মিলিয়েই গেছে আলট্রাসোনোগ্রাফি করে। এবার আসি পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ নিয়ে তো কথা বলতে বসলে ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়ে যায়। যেদিন পলিসিস্টিক ওভারির লাইভ করেছিলাম, যারা ছিলেন সাথে তারা শুনেছেন যে বেসিক্যালি এখানে ডিজিজটা ওভারির নয়, এখানে রোগটা হচ্ছে মেটাবলিজমের। ইনসুলিন হরমোনের গণ্ডগোল হচ্ছে, তার জন্য ওভারিতে ওভুলেশনটা ব্যাহত হচ্ছে। একজন লিখছেন আই হ্যাভ ফলিকলস সিস্ট। ফলিকুলার সিস্ট নিয়ে কিছুই করতে হবে না। ফলিকল তো নর্মাল জিনিস ওভারিতে যে ডিম থাকে সেখান থেকে তো ফলিকল ফর্ম হয়। তো ফলিকুলার সিস্ট নিয়ে কিছু করতেই হবে না, লেট ইট বি দেয়ার।
ওকে, মানে ওর কোনো চিকিৎসাই লাগে না ফলিকুলার সিস্ট, যদি না সেটা 7 সেন্টিমিটারের ওপরে হয়। এবার পিসিওডিতে কি হয় না, মেটাবলিজমের গণ্ডগোল হয়, তার জন্য মেল হরমোন অনেক বেশি হয়ে যায় এবং সেই জন্য প্রত্যেক মাসে যে ওভুলেশনটা হওয়ার কথা সেটা হয় না। পিসিওডি হলে কী করবো, এই পিসিওডি নিয়েই কথা বলছি। এবার সেই ওভুলেশনটা হয় না বলে সেই ডিমগুলো ফুটতে পারে না, আর ডিমগুলো ফুটতে পারে না বলেই সেগুলো ছোটো 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 জল ভরা থলির মতন হয়ে যায়। পলি মানে মেনি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ মানে অনেকগুলো ছোটো ছোটো সিস্ট। এবার পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের ক্ষেত্রে মনে রাখবেন এই সিস্টগুলো কখনো সাইজে বাড়ে না, এগুলো হচ্ছে 2 to 9 মিলিমিটার ইন ডায়ামিটার। হ্যাঁ, অনেকেই এসে বলেন আলট্রাসোনোগ্রাফি আবার করলাম, সিস্টগুলো কি আমার মিলিয়ে গেছে, সিস্টগুলো কি আমার ছোট হয়েছে বড় হয়েছে। পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের সিস্ট বড় হলো কি ছোট হলো কি মিলিয়ে গেল কিছু যায় আসে না, কারণ এখানে মেইন গলতটা হচ্ছে মেটাবলিজমে। সেই জন্যই যাদের যাদের পিসিওডি আছে, নিজে লিখছেন, তাদের ডাক্তাররা নিশ্চয়ই বলেছে যে এক্সারসাইজ করতে। পিসিওএস অ্যান্ড পিসিওডি কি সেম? অ্যাকচুয়ালি পিসিওডি টার্মটা আর ইউজ করা হয় না, পিসিওএসই ইউজ করা হয়। কেন না, এটা তো বললাম যে এটা তো ওভারির কোনো ডিজিজ না, এটা তো একটা সিনড্রোম, সেই জন্যই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। নন ডমিনেন্ট ফলিকল সিস্ট কি, ডমিনেন্ট কি আগে জানতে হবে। ডমিনেন্ট হচ্ছে যে ফলিকলটা ফাটবো করছে সেটা হচ্ছে ডমিনেন্ট। ওভারির মধ্যে তো প্রচুর ফলিকল থাকে, তার মধ্যে প্রত্যেক মাসে একটা সিলেক্টেড হয়, যেটা সিলেক্টেড হয় তাকে বলা হয় ডমিনেন্ট, মানে সেই ওভুলেশন করবে। নন ডমিনেন্ট মানে যেগুলো সে মাসে ফুটবে না সেগুলো নন ডমিনেন্ট। এবার যেটা পিসিওডির কথা বলছিলাম, যে এখানে তো ওভারিক ডিজিজটা নয়, সেই জন্য মেটাবলিজমকে ঠিক করতে হবে। মেটাবলিজমকে ঠিক করার জন্য মেন কথা হচ্ছে এক্সারসাইজ করতে হবে, মানে সেটা পেশেন্ট মোটা হলে তো করতেই হবে, পেশেন্ট রোগা হলেও তাকে এক্সারসাইজ করতে হবে, কারণ এক্সারসাইজ না করলে তার মেটাবলিজমটা স্টিমুলেটেড হবে না, ইনসুলিন হরমোনটা স্টিমুলেটেড হবে না, এবং ইনসুলিন হরমোন স্টিমুলেটেড না হলে তার কিছুতেই ওভুলেশন হবে না, এবং ওভুলেশন না হলে বাচ্চা কাচ্চা আসতে প্রবলেম হবে। আর ইনসুলিন হরমোন ঠিক করে স্টিমুলেট না করতে পারলেই তার লিপিড প্রোফাইল গণ্ডগোল হবে, তার ভবিষ্যতে ডায়াবেটিস আসবে, তার হাইপার টেনশন আসবে। তাহলেই দেখুন এটা কত একটা বড় সিনড্রোম। সেই জন্যই আজকাল আর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ না বলে এটা পিসিওএস বলে। প্রেগনেন্সির পর কি আবার চকলেট সিস্ট হতে পারে? চকলেট সিস্ট নিয়ে কথাটা আসছি, তখন বলবো। ম্যাম, আমার ইরেগুলার পিরিয়ড, পিসিওডি আছে, আমি অনেক ওষুধ খেয়েছি, যোগা করছি, কিছু ঠিক হয়নি, আমার কি বেবি হবে না? চিকিৎসা করলে হবে। পিসিওডির বেবি আনার চিকিৎসা তো আলাদা, ওভুলেশন, ইন্ডাকশন, এগুলো নিয়ে আপনি ডাক্তারের সাথে কথা বলুন। ওভারিতে সিস্ট, এটা কি কোনো দিন সারবে গো ম্যাম? ওভারিতে কোন সিস্ট সেই হচ্ছে নিয়ম। সেই জন্যই আজকের এই সবাই এসে এই একটা কথা বলে, ওভারিতে সিস্ট আছে, কোন সিস্ট সেটার অনুযায়ী তো ট্রিটমেন্ট। যেমন বললাম যে ফাংশনাল সিস্ট বা ফলিকুলার সিস্ট কিচ্ছু করতে হবে না। এবার পলিসিস্টিক ওভারিতে হচ্ছে মেন লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। হিউকক নিলে কি প্রেগনেন্সি আসে? এটা ওরকম সব পেয়েছি দেশের মতন নয় যে হিউকক নিলেই প্রেগনেন্সি আসবে। হিউকক কজনকে নিতে হয়? যার আসছে না তার চিকিৎসার মধ্যে হিউকক একটা কম্পোনেন্ট। মাই ওয়াইফ হ্যাজ এ সাবসেরোসাল ফাইব্রয়েড 8.4, 6.3, 7.0। যদিও আজকে ফাইব্রয়েড নিয়ে কথা বলতে বসিনি, কিন্তু এত বড় ফাইব্রয়েড ডেফিনেটলি ওষুধের ছাড়া চিকিৎসা হয় না। 8 সেন্টিমিটার ফাইব্রয়েড মানে এটা একটা বড় অরেঞ্জের থেকেও বড়। দিস নিডস এর ওটি। অ্যাডনেক্সাল সিস্ট, অ্যাডনেক্সা কতটা বিপদে? অ্যাডনেক্সাল সিস্ট 18 মিলিমিটার, 18 মিলিমিটার মানে 1.8 সেন্টিমিটার, কত ছোট, এটা তো এমন কিছু বিপদের নয়। আর অ্যাডনেক্সা হচ্ছে এই ওভারি টিউব এই সবকে মিলিয়ে এই জায়গাটাকে বলা হয় অ্যাডনেক্সা। তাহলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হচ্ছে, সিনড্রোম হচ্ছে আরেকটি ওভারিয়ান সিস্ট, যেটাকে কিন্তু মেনলি লাইফস্টাইল মডিফিকেশন করে ঠিক করতে হবে। এবার আসি ওভারিয়ান সিস্ট যেগুলো টিউমার। কিছু কিছু ওভারিয়ান সিস্ট আছে যেগুলো অ্যাকচুয়ালি টিউমার, কিন্তু সিস্ট হিসেবে, কারণ আমি যে বললাম সিস্ট মানে জল ভরা থলি। আমার 2টো বেবি আছে, তারপরেও এখনও পিরিয়ডস হচ্ছে না, আমার পিসিওডি আছে, কি করব? পিসিওডির চিকিৎসা করবেন। আচ্ছা, প্রেগনেন্সি পিরিয়ডে কি পিসিওডি হতে পারে ম্যাডাম? তাহলে আপনি পিসিওডির আলোচনাটাই বুঝছেন না, নাহলে এরকম কোয়েশ্চেন করছেন যে পিসিওডি প্রেগনেন্সিতে হতে পারে, মানে পিসিওডি কি প্রেগনেন্সি পরে ঠিক হওয়া যায় না? পিসিওডিটা পলিসিস্ট আছে কি না আছে তার উপর নির্ভর করে না, আপনার যে মেটাবলিক গন্ডগোলটা আছে সেটা যদি আপনি লাইফস্টাইল মডিফিকেশন না করেন তাহলে আপনার ওটা লাইফ লং প্রবলেম হবে। আচ্ছা, আমার মেয়ের পিসিওএস আছে, ডক্টর পিল দিয়েছেন, খুব ভালো কথা। এই বয়সে পিল কতদিন কন্টিনিউ করতে পারে? এর কোনো লিমিট নেই, বছরে যদি একবার করে চেক আপ থাকে তাহলে সে অনেক বছরই পিল কন্টিনিউ করতে পারে, কারণ এখন যে পিলগুলো দেওয়া হয় সেগুলো একদম সেফ এবং ভীষণ লো ডোজ পিল দেওয়া হয়। আর সেগুলোর তো কম্পোজিশন হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন, যেটা আপনার মেয়ের শরীরে এমনিতেই আছে।
একটা মেয়ে হতে হলে তাকে তো একটা ইস্ট্রোজেন প্রজেস্টেরন তার শরীরে থাকতেই হয়, সেই ইস্ট্রোজেন প্রজেস্টেরনের কম্বিনেশনে হচ্ছে এই পিলসগুলো। তাহলে এবার আসি যেগুলো হচ্ছে ওভারিয়ান টিউমার এবং সিস্ট, যেমন ডার্ময়েড সিস্ট নাম আপনারা শুনেছেন। ডার্ময়েড সিস্ট হচ্ছে এমন একটি সিস্ট যার মধ্যে চুল, দাঁত ইত্যাদি এগুলোও থাকে, এইগুলো হচ্ছে আপনাকে অপারেশন করতে হবে। সেরাস সিস্টাডিনোমা, সেটা হচ্ছে ওভারি টিউমার, যেটা সিস্টিক টিউমার, দেখতে সিস্টের মতন কিন্তু আদতে এটা টিউমার। বা মিউসিনাস ওভারিয়ান সিস্ট, সেটাও হচ্ছে টিউমার। তাহলে এইগুলো হচ্ছে, বা ওভারির ক্যান্সার, সেটাও তো টিউমার। ওভারির ক্যান্সার অনেক সময় ওভারির সিস্ট হিসেবে আসতে পারে, কিন্তু সেই সিস্টের রকম ফেরই অন্য রকম, সেটা কমপ্লেক্স হবে, তার মধ্যে সলিড এরিয়াস থাকবে, ইউজুয়ালি এজেড পার্সনদের হয়, ইয়াংদের কম হয়। আবার হ্যাঁ, ইয়াং এজেও কিছু ওভারিয়ান ক্যান্সার হয়, যেগুলো যেমন ডিসজার্মিনোমা, এন্ডোডার্মাল সাইনাস টিউমার এক্সেট্রা। এবার কথা ঠিকমতো শোনা যাচ্ছে না, একজন লিখছেন কথা ঠিকমতো শোনা যাচ্ছে না, তাহলে এত লোকজন প্রশ্ন করছে কি করে? আপনার আমার মনে হচ্ছে কানেকশান একটু গন্ডগোল আছে। আমার পিসিওএস আছে, ওসিপিল চলছে, খুব ভালো কথা। ওসিপিল কি লং টাইম চলে সাইড এফেক্টস থাকবে? না, ইউজুয়ালি কোনো সাইড এফেক্টস হয় না, ওসিপিলস আর ভেরি সেফ নাওয়াডেজ। এবার হচ্ছে যেগুলো টিউমার, যেমন ডার্ময়েড, যেমন সেরাস সিস্টাডিনোমা, যেমন হচ্ছে মিউসিনাস সিস্টাডিনোমা, তো এইগুলো কিন্তু ওভারি টিউমার, এগুলোর কিন্তু কোনো ওষুধের দ্বারা চিকিৎসা হবে না, এবং এগুলো রেখে দিলে উত্তরোত্তর আরও বাড়বে, এবং এগুলোর ক্ষেত্রে অপারেশনই করতে হয়। এবার অপারেশন করতে হওয়া মানে কিন্তু সব কিছু বাদ দেওয়া না, সিস্টটা বাদ হয়। কিন্তু অনেকেই ভুল করে চলে আসেন যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজে আমার সিস্ট রয়েছে, আমি অপারেশন করাবো। এইটা একদম ভীষণ ভুল, কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি এতদিনে বুঝে থাকেন যে এটা একটা মেটাবলিক সিনড্রোম, সেখানে অপারেশন করিয়ে কোনো লাভ নেই, কারণ এই সিস্টগুলো কোনোদিন বড়ও হবে না, আর সিস্টগুলো তো মেন রোগই না, মেন রোগ তো মেটাবলিজম। তো সেখানে এক্সারসাইজ করান, সেখানে ওজন কমান, সেখানে খাদ্যাভ্যাস মানে বদলান। কিন্তু যেখানে ওভারির টিউমারটা সিস্টের মতন দেখতে, যেমন নামগুলো বললাম, সেটা দেখবেন সোনোগ্রাফি করলে ওইরকম নামই তখন আসবে, ডার্ময়েড আসবে, ওভারিয়ান সিস্টাডিনোমা আসবে, সেরাস সিস্টাডিনোমা আসবে, মিউসিনাস সিস্টাডিনোমা আসবে। তো সেইগুলোতে কিন্তু আপনাকে অপারেশন করতে হবে। আচ্ছা, পিসিওডি তো হোমিওপ্যাথি মেডিসিন খেলে হবে, আমি খাই হোমিওপ্যাথি। আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার মতন তো আমার কোনো বিদ্যা নেই, কারণ আমি তো হোমিওপ্যাথিতে শিক্ষিত নই, আমি একেবারে পূর্ণভাবে অ্যালোপ্যাথির ডাক্তার। ফলে হোমিওপ্যাথি নিয়ে চিকিৎসা নিয়ে কোয়েশ্চেন আমাকে প্লিজ করে বিব্রত করবেন না, কারণ এসবের উত্তর দেওয়ার জায়গায় আমি নেই। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে সেই টিউমারগুলো কিন্তু অপারেশন ছাড়া কোনো উপায় নেই। এবার অপারেশন মানে কিন্তু পেট কাটতে হয় না, এগুলো কিন্তু আজকাল আমরা ল্যাপারোস্কোপি করেই করে দিই, অর্থাৎ ছোটো ছোটো ছিদ্র করে দিই, যাতে করে পেশেন্ট অনেক তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়ান এবং অনেক তাড়াতাড়ি নিজের কর্মে যোগদান করতে পারেন, ব্যথা অনেক কম হয়। একটা পেট কেটে ফেললে ব্যথা অনেক বেশি হয়, আজকাল গাইনিতে অত্যধিক মানে ম্যাক্সিমাম সার্জারি আমরা ল্যাপারোস্কোপিক্যালি করে ফেলি, যাতে করে আজকাল কর্মরত মেয়েরাও তো প্রচুর, তারা তাড়াতাড়ি নিজের কাজে ফিরতে চান, বা ইভেন সাংসারিক মহিলা হলেও তিনি সাংসারিক কাজে তাড়াতাড়ি ফিরতে চান। সেই জন্য যে টিউমার ওভারির যে অপারেশনগুলো করি সেগুলো আমরা ল্যাপারোস্কোপিক্যালি করি। তা আর আছে আরেকটা সিস্টে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস সিস্ট। একজনই বলে যাচ্ছেন, শোনা যাচ্ছে না, আমি জানি না ম্যাডাম আপনার বোধহয় কানেকশনে প্রবলেম আছে, কারণ বাকিরা তো শুনতে পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে বোথ দ্য ওভারি হ্যাভিং 1.12 to 15 মিলিমিটার, মানে 1 to 1.5 সেন্টিমিটার। খুব কি ভয় না, আমি রেগুলার বেসিসে এক্সারসাইজ করি, স্টিল কমছে না। পলিসিস্টিক ওভারি তো এক্সারসাইজে সিস্টগুলো কমবে না, আপনার মেটাবলিজম ঠিক হবে। আপনার মেটাবলিজম ঠিক হলেই আপনার পিরিয়ডস ঠিক থাকবে, যার বাচ্চা আসার তার বাচ্চা আসবে। এই ভুলটাই বারবার সবাই করে। পলিসিস্টিক ওভারির সিস্টগুলো কিন্তু মিলিয়ে নাও যেতে পারে, কারণ সেগুলো তো ওভারির টিউমার নয়, সেগুলো হয়েছে মেটাবলিজম গণ্ডগোল হলে। সেই বারবার অনেকেই সোনোগ্রাফি করতে থাকেন যে পিসিওডি সিস্টগুলো চলে যাচ্ছে কিনা, এটা ভীষণ ভীষণ ভুল পদক্ষেপ, কারণ ওই সিস্টগুলো আছে কি না আছে তাতে কিছু যায় আসে না, মেন হচ্ছে আপনার মেটাবলিজম ঠিক করা, কারণ ওই মেটাবলিজমের গণ্ডগোলের কারণেই এই সিস্টগুলো হয়েছে। পিসিওডি হয়েছিল, মেডিসিন খেয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু প্রেগনেন্সি হচ্ছে না, 2 ইয়ার বিয়ে হয়েছে, আপনি চিকিৎসা করান, প্রেগনেন্সির জন্য তো চিকিৎসা আছে, যার প্রেগনেন্সি না আসে। সাইকোলজিক্যাল সিস্ট বলে তো কিছু নেই, স্বাতী মুখার্জি লিখছেন সাইকোলজিক্যাল সিস্ট বলে কিছু নেই। আচ্ছা, এবার হচ্ছে আমরা আসি এন্ডোমেট্রিওসিস বা এন্ডোমেট্রিওটিক সিস্ট।
এবার এন্ডোমেট্রিওসিস নিয়েও আমি লাইভ করেছি, চকলেট সিস্ট নিয়ে লাইভ করেছি জাস্ট কিছুদিন আগেই, সেটা যদি শুনে থাকেন আপনারা। এন্ডোমেট্রিওসিসটা কেন হয় না, সেখানে আপনার যে মাসিকটা প্রত্যেক মাসে হয় সেই মাসিকের কিছু ব্লাড উল্টো দিকে হাঁটতে শুরু করে, মানে জায়না দিয়ে না বেরিয়ে সেটা টিউব দিয়ে গিয়ে পেটের মধ্যে পড়ে। যেই টিউব দিয়ে গিয়ে পেটের মধ্যে পড়ছে সেটা ওভারির ওপর পড়ছে, এবং ওভারির ওপর ব্লাডের সঙ্গে কিছু এন্ডোমেট্রিয়াম বা এন্ডোমেট্রিয়াল টিস্যু ওখানে জমা হচ্ছে। তার ফলে কি হচ্ছে, প্রত্যেক মাসে যখন মাসিক হচ্ছে তখন ওখানে সেই এন্ডোমেট্রিয়াল টিস্যু গ্রো করছে এবং সেখানে ব্লিডিং হচ্ছে, ঠিক যেমন ইউট্রাসের মধ্যে ব্লিডিং হচ্ছে। তো ইউট্রাসের টিস্যু যদি অন্য কোথাও থাকে তাহলে সেখানে ব্লিডিং হবে। সেই ব্লিডিং হয়ে হয়ে একটা হেমোরেজেস সিস্ট হয়। বলেছিলাম যে সিস্ট মানে জল ভরা থলি বা হেমারেজ ভরা থলি, সেইটা হচ্ছে তাকে বলা হয় চকলেট সিস্ট বা এন্ডোমেট্রিয়াটিক সিস্ট। এবার এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা কিন্তু মেডিসিন দিয়েও আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে যখন মেডিসিন দিয়ে হয় না তখন সার্জারি করতে হয়। ইউএসজিতে নন ডমিনেন্ট ফলিকুলার সিস্ট থাকা মানে কি ওভুলেশন হচ্ছে না, এরকম এক কথায় বলা যাবে না। তাহলে আপনাকে ওই ওভুলেশনের টাইমে গিয়ে ফলিকুলোমেট্রি করে দেখতে হবে। ওভুলেশন হচ্ছে কি না দেখার জন্য একটা ইউএসজি করলে হবে না, আপনাকে মোটামুটি ওই পিরিয়ডের 8-10 দিনের থেকে শুরু করে এভরি অল্টারনেট ডে সোনোগ্রাফি করে করে দেখতে হবে, যাকে আমরা বলি ফলিকুলোমেট্রি। সেখানে ডমিনেন্ট ফলিকুল দেখলে এবং ওভুলেশন দেখলে বেশ নিশ্চিন্ত। পিসিওএসের ক্ষেত্রে ডায়েট কেমন হবে, একদম ফাস্ট ফুড খাবেন না। কোথায় গেল কথাগুলো? ডায়েট কেমন হওয়া উচিত, ফাস্ট ফুড খাবেন না, যা কিছু গ্রিন ভেজিটেবলস বেশি করে খাবেন, মিল্ক প্রোডাক্টস খান কিন্তু চিনি ছাড়া খান, ম্যাক্সিমাম চিনি কমিয়ে দেবেন। চা কফি যা খাবেন তাদের মধ্যে চিনি কমিয়ে দেবেন। চকলেটস, বিরিয়ানি, বেশি তৈলাক্ত খাবার, বেশি সুগার জাতীয় খাবার, এইগুলো অ্যাভয়েড করুন। ম্যাম আমার রাইট ওভারিজ লেফট ওভারিজ মেজারমেন্টস 2.4 ইন্টু 1.3, মানে এটা না, এটা তো নর্মাল। ওভারির মেজারমেন্টই তো আমরা মনে রাখি এইভাবে 1:2:3, দ্যাটস এ নর্মাল সাইজ অফ দ্য ওভারি। এইচএসজি টেস্ট করেছিলাম, রিপোর্ট ঠিক আছে, তাও প্রেগনেন্সি হচ্ছে না। তো আপনার ডাক্তার যিনি আপনার দায়িত্বে আছেন তার সঙ্গে এটা নিয়ে কথা বলুন, কারণ এর পরেও এইচএসজির নর্মাল থাকলে যদি তারপরেও 6 মাসের চিকিৎসায় না আসে তখন ল্যাপ্রোস্কোপি করার একটা প্রশ্ন আছে, কিন্তু এটা ডেফিনেটলি আপনার ডাক্তারের সাথে আপনাকে কথা বলতে হবে। এন্ডোমেট্রিওসিসে ডায়েট কী হবে, এন্ডোমেট্রিওসিসে কিন্তু ডায়েট নিয়ে খুব একটা কথা নেই, কিন্তু ডেফিনেটলি আপনার যদি অনেক বেশি চর্বি থাকে ডেফিনেটলি সেটা কমিয়ে নেওয়া উচিত। আমি রেগুলার লাইভ দেখি, ভেরি হেল্পফুল, থ্যাংক ইউ সো মাচ সংযুক্তা। প্রেগনেন্সি পরে পিরিয়ড ব্লিডিং খুব কম হচ্ছে, আগে পিসিওডি ছিল, এটা কি নর্মাল? আগে পিসিওডি ছিল মানে বলেছি পিসিওডি ইজ এ লাইফ লং ডিজিজ, ওটা কিন্তু ওরকমভাবে সেরে যায় না, ওটাকে কন্ট্রোলে রাখতে হয়। তাহলে প্রেগনেন্সির পরে যদি পিরিয়ড কমে যেয়ে থাকে, আপনি আবার আস্তে আস্তে, আপনার যদি সিজারিয়ান সেকশন হয়ে থাকে 3 থেকে 6 মাস হয়ে গেলে আপনি আস্তে আস্তে আপনার এক্সারসাইজে ফিরে যান, দেখবেন পিরিয়ডসটা অনেকটা ঠিক হয়ে যাবে। আর যদি নর্মাল ডেলিভারি হয়ে থাকে এবং 1.5-2 মাস হয়ে গিয়ে থাকে, আপনি আবার আস্তে আস্তে এক্সারসাইজে ফিরে যান এবং ডায়েট কন্ট্রোল করুন। আশা করি পিরিয়ডটা আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে, কারণ পিসিওডি যার একবার আছে মানে তার তো জেনেটিক্যালি আছে। মাল্টিসিস্ট ছিল, এখন নেই, রিপোর্ট করা হয়েছে, সিস্ট নেই, ওভারি বড় হয়ে গেছিলো, ওটাও এখন ঠিক আছে, খুব ভালো কথা। বাট আমার মেনস্ট্রুয়েশন হচ্ছে না, তাহলে আপনার এই ক্ষেত্রে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয়। 1 টিউব রিমুভাল একটোপিক হয়েছিল, কোথায় চলে গেল? যাকে সেটা তো হারিয়ে গেল। 1 টিউব রিমুভড, একটোপিক হয়েছিল, এখন একটা টিউব আছে, তার জন্য কি ওয়ার্ক করব আর ডায়েট কেমন করব, এগুলোর সাথে ওয়ার্ক আর ডায়েটের কোনো সম্পর্ক নেই।
ভালো কথা বলছেন। ফার্স্ট টাইম সি সেকশনের পর যদি সেকেন্ড ইস্যু হয় তাহলে সেখান থেকে নর্মাল ডেলিভারি পসিবল 60 to 70% কেসে, কিন্তু সেখানে একটা রিস্ক থাকে নর্মাল ডেলিভারি করানোর সময়, সেটা বলে দেওয়া হয় পেশেন্টকে যে রিস্কটা হচ্ছে যে সিজারের স্কারটা যদি ফেটে যায় তাহলে কিন্তু তখন সেই ইউট্রাসটাকে কিন্তু অনেক সময় বাদ দিতে হয় যদি সিজারের স্কার ফেটে যায় লেবারের সময়। সেই রিস্ক অনেকে নিতে চান না, সেই জন্যই একটা সিজার হলে ইউজুয়ালি পরের বার সিজার হয়। পিসিওডির হরমোনাল ট্রিটমেন্ট করে আমি 2 ইয়ার্সের মধ্যে কনসিভ হয়, ভালো কথা, বাট মিসক্যারেজ হয়ে গেছে, সেটাও হয় পিসিওডিতে অনেক সময়। নেক্সট ইস্যু আসতেও কি আবার হরমোন ট্রিটমেন্ট করতে হবে? যদি না আসে তাহলে করতে হবে। আচ্ছা, বেশ, এবার এই হচ্ছে কথা। তাহলে আজকে আমি যে আলোচনাটা করলাম যে কত রকমের সিস্ট হয়, তাহলে এইটাই বুঝতে হবে যে সিস্ট মানেই কিন্তু সব এক সিস্ট নয়। সবাই সিস্ট মানেই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ধরে বসে থাকেন, প্লিজ সেটা ভাববেন না। ফলিকুলার ফাংশনাল সিস্ট এগুলো নর্মাল সিস্ট, এগুলোকে কিচ্ছু করতে হয় না। এসআইএস টেস্ট করা হয়েছিল, টিউব ঠিক আছে, কোনো প্রিকশন আছে কি যা কী রকম ওয়ার্ক অ্যাভয়েড করা উচিত? না, এরকম কিছু নেই প্রিকশন কীরকম ওয়ার্ক অ্যাভয়েড করা উচিত। রাদার আপনি ভালো করে কাজ করুন, তাহলে বরঞ্চ এক্সারসাইজ হবে। প্রেগনেন্সির ফার্স্ট ডে ব্লাডের কালার ব্ল্যাক বা ডার্ক ব্রাউন হচ্ছে কেন? প্রেগনেন্সির ফার্স্ট ডে, প্রেগনেন্সিতে কোনো ব্লিডিং তো হওয়ার কথা না। প্রেগনেন্সিতে কি পিরিয়ড হয়? এটা কি সম্ভব? প্রেগনেন্সিতে পিরিয়ড কখনো হয়? পিরিয়ড আটকে গেলে তবেই তো মানুষ বোঝে যে প্রেগনেন্সি এসছে। প্রেগনেন্সিতে যদি কারোর ব্লিডিং হয় তাহলে সেটা ডেফিনেটলি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন। এই 2-1টা লাইভ আগেই আমি এটা নিয়ে লাইভ করেছিলাম, আমাদের পেজেই দেখুন, ব্লিডিং ইন প্রেগনেন্সি। কর্টিসেস স্টাডিড উইথ মাল্টিপল ফলিকলস নেকলেস প্যাটার্ন, নো এসওএল ডিটেক্টেড, ইকোজেনিক স্ট্রোমা। এখানে কি ইউএসজিটা পুরো লেখার জায়গা? আর আপনি তো বললেন ওই যে সোমা মুখার্জি, আপনি লিখলেন আপনি হোমিওপ্যাথি করছেন, ন্যাচুরালি আপনি আপনার ডাক্তারের সাথেই কথা বলুন। চকলেট সিস্ট ছিল, মেডিসিন নিয়ে কমেছে, বাট প্রেগনেন্সি আসলেই 20-30 দিনের মধ্যে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এটা ভীষণ কমন, অনেক সময় হয় এটা। ফলে আপনাকে হয়তো একটু মানে টেকনোলজির সাহায্য নিতে হতে পারে প্রেগনেন্সিটাকে রক্ষা করার জন্য। ম্যাম আমার 2 ইয়ার হলো বেবি হয়েছে, এতদিন পিরিয়ড নর্মাল ছিল, বাট এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে তো প্রথম প্রেগনেন্সি এসছে কিনা সেটা দেখুন, আর না হলে আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করে যেগুলো করার সেগুলো করুন। ডক্টর হিউকক 5000 দিয়েছেন, কোনো চান্স আছে প্রেগনেন্সির? এরমভাবে বলা যায় না মিলি দত্ত, এই যে হিউকক নিয়ে আপনি প্রশ্নগুলো করছেন, এই প্রশ্নগুলোর এরকম উত্তর হয় না। ল্যাপ্রোস্কোপি হয়েছে অগস্টে, ল্যাপ্রোস্কোপির আগে 2বার আইইউআই আর পরে 1বার আইইউআই হয়েছে। রাইট ফ্যালোপিয়ান টিউব ওকে, লেফটে ইনফেকশন হয়েছিল, তাই ওটার কন্ডিশন মোটামুটি নর্মালি, ও মেডিসিন ইঞ্জেকশন। আপনি আরও 2-3বার আইইউআই করে দেখুন, যদি আরও 2-3বার আইইউআই করে না আসে তাহলে কিন্তু সরাসরি আইভিএফে চলে যাওয়াটাই সবথেকে বুদ্ধিমানের। কেমন টেকনোলজি মানে এই যে আইইউআই, আইভিএফ এগুলোর সাহায্য নেওয়া। পিসিওডিতে ওয়েট লস হচ্ছে না ম্যাম, হোয়াট উইল বি দ্য জার্নি? পিসিওডিতে ওয়েট লস হচ্ছে না বলে কোনো কথা নেই। মোটিভেশন থাকলে, ডায়েটিং করলে, এক্সারসাইজ করলে ওয়েট লস হতে বাধ্য। ডায়েটিং ঠিকঠাক করলে ওয়েট লস হতে বাধ্য। আমি যদি শরীরে ইনপুট না দিই, শরীরে ফ্যাটটা আসবে কোথা থেকে? তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনা, যে পলিসিস্টিক ওভারি সিস্টগুলোকে নিয়ে ভাববেন না যে ওগুলো ছোট হবে বড় হবে, ওগুলো ছোট হলো কি বড় হলো কিছু যায় আসে না, কারণ ওগুলো তো কোনো টিউমার না, ওগুলো হচ্ছে মেটাবলিজমের গণ্ডগোলের প্রকাশ। তাই আপনার মেটাবলিজমকে ঠিক করুন, তার জন্য আপনি এক্সারসাইজ করুন। কেউ একটা লিখছে না, আপনার সাথে কনসাল্ট করতে চাই, আমার এই পেজেই দেখবেন নাম্বার আছে, ওই নাম্বারে গিয়ে ফোন করবেন। ইয়েলো ডিসচার্জ কি হওয়া নর্মাল? না, ইউজুয়ালি ইয়েলো ডিসচার্জ হয় না, তবে প্রচুর হোয়াইট ডিসচার্জ হয়। ফলিকল সিস্টের সাইজ 4.6-2.5 সেন্টিমিটার। আপনি এটাকে মনিটরিংয়ে রাখুন, মাস 3 পরে আবার সোনোগ্রাফি করুন। আচ্ছা, লাস্ট এই কোয়েশ্চেনটা নিয়েই শেষ করবো লাইভ। ইউট্রাসের শেপ হয় না, এটা সাইজ হবে 105 মিলিমিটার, মানে 10.5 সেন্টিমিটার ইন্টু 4.6, এটা যথেষ্ট বড় ইউট্রাস। রাইট ওভারিজ শেপ এত, লেফট ওভারিজ শেপ এত, এটা কি ঠিক আছে ম্যাডাম? ইউট্রাসটা আপনার বাল্কি, এখন আপনার যদি 1-2 বাচ্চা থেকে থাকে সেখানে আপনার 10 সেন্টিমিটার ইউট্রাস হতেই পারে, কিন্তু আপনার মাসিকের প্রবলেম আছে কি না এগুলোর সাথে সেটা ইম্পর্টেন্ট। 3 উইক প্রেগনেন্সি, ব্রাউন ডিসচার্জ হচ্ছে, এইটা আপনার ডাক্তার যারা আন্ডারে, যারা প্রেগনেন্ট অলরেডি, তারা আপনাদের এই প্রেগনেন্সিগুলো নিয়ে কোয়েশ্চেনগুলো আপনাদের যিনি আছেন আপনার দায়িত্বে তাকে করুন।
পিসিওডিতে মিসক্যারেজ হয়ে গেলে নেক্সট ইস্যু নর্মাল ওয়েতে প্রেগনেন্সি আসে তো? হ্যাঁ আসে। না আসলে আমরা ওভুলেশন ইন্ডাকশন এবং বা আইইউআই এগুলো সমস্ত করতে থাকি। তো ঠিক আছে, আজকে এখানেই আমি শেষ করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এতজন আমাদের সাথে ছিলেন। আর যেগুলো আলোচনা করলাম এগুলো প্রত্যেকটির ওপর কিছু না কিছু ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। আপনারা ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন ভিডিওগুলো, দেখবেন পিসিওডি নিয়ে আছে, চকলেট সিস্ট নিয়ে আছে, বিভিন্ন আরও মহিলাদের বিভিন্ন রকমের ডিজিজ রিলেটেড প্রচুর আলোচনা আছে। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমি রিকোয়েস্ট করব সেই ভিডিওগুলো দেখার, এবং পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের ওপর যে দুটো ভিডিও আছে ওই দুটো অবশ্য করে দেখবেন। দেখবেন অনেক ভুল ধারণা আপনাদের দূর হবে। এই যে অনেকে চলে আসে না যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ মানে টিউমার, সেই ভুল ধারণাগুলো দূর হবে। উইক টু উইক চলে গেল, এত তাড়াতাড়ি চলে যায়। যাকে থ্যাংক ইউ সবাইকে, নমস্কার, ভালো থাকবেন সবাই।